মূলত আজকে আমরা আলোচনা করব 31 ধারা থেকে 48 ধারা পর্যন্ত, আর বাকি 3টে ধারা আমাদের জন্য প্রযোজ্য নয়, আমরা এই ধারাগুলো আলোচনা করব না। তাহলে 31 ধারা হচ্ছে তদন্তের উদ্দেশ্য বা তদন্তের ক্ষমতা, অর্থাৎ এই সাইবার সুরক্ষা আইনের যে অপরাধগুলো আছে এই অপরাধগুলো কে তদন্ত করতে পারবেন সেই বিষয়ে এখানে আলোচনা করা আছে। এখন আপনার 31-এর ক্লোজ 1-এ বলছে যে সাইবার সুরক্ষা অধ্যাদেশে যদি কোনো অপরাধ হয় সেই অপরাধগুলো তদন্ত করবে পুলিশ অফিসার। কে তদন্ত করবে? পুলিশ অফিসারকে তদন্ত করার ক্ষমতা দেওয়া আছে। কতই দেওয়া আছে? 31-এর ক্লোজ 1 ধারায়। 31-এর ক্লোজ 2 ধারায় বলছে যে পুলিশ অফিসার তদন্ত করার পাশাপাশি যদি আদালত বা ট্রাইব্যুনাল চান তাহলে কি করতে পারবেন? একটা যৌথ তদন্ত দল গঠন করে দিতে পারেন এই অপরাধ তদন্ত করার জন্য। যৌথ তদন্ত দল এটা কোন কোন, অর্থাৎ এখানে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনী থাকবে, সরকার কর্তৃক অন্য কোনো যারা এই যে কাউন্সিলে নিয়োজিত তারা থাকতে পারেন, এবং এই তদন্ত সংস্থার সাথে সহযোগিতা করতে পারে এরকম অন্য কোনো এক্সপার্ট ব্যক্তিও থাকতে পারেন। এরকম দিয়ে 3-4টা সংস্থাকে মিলে একটা যৌথ দল গঠন করবে এবং সেই দল এই যে তদন্ত কার্যক্রম পরিচালনা করবে। অর্থাৎ তাহলে মূলত তদন্ত ক্ষমতা দেওয়া আছে পুলিশকে, তার পাশাপাশি একটা যৌথ তদন্ত দল গঠন করে দিবে 31-এ ক্লোজ 2। এটা ছিল হচ্ছে 31 ধারার আলোচনা। এখন এমসিকিউ যে আসে যে সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলা কে তদন্ত করতে পারে, এখানে দিল পুলিশ অফিসার, তারপরে দিল ম্যাজিস্ট্রেট, তারপরে দিল আপনার অন্য কোনো সংস্থা, তারপর দিল কোনোটি না। তাহলে অবশ্যই এখানে পুলিশ অফিসার এই মামলা তদন্ত করতে পারে। এবার আমরা 32 ধারা পড়ব, তদন্ত প্রক্রিয়া বা তদন্ত যে কার্যক্রমগুলো কিভাবে করবে সেই বিষয়ে এখানে আলোচনা করা আছে। তদন্তের পদ্ধতি সমূহ যেগুলো বলে, এখানে 1 নম্বরে বলা আছে যে মামলা 90 দিনের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। তাহলে 32 ক্লোজ 1 আছে যে তদন্তকারী কর্মকর্তা সেই মামলা কত দিনের মধ্যে সম্পূর্ণ করবে? 90 দিনের মধ্যে সে মামলা তদন্ত কার্যক্রম সম্পূর্ণ করবে। আর 2-এ বলছে যে এই 90 দিনের মধ্যে যদি সে তদন্ত কাজ সম্পূর্ণ করতে না পারে সেক্ষেত্রে সে তার ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ নিয়ন্ত্রণাধীন কর্মকর্তাকে কাছে বলিয়া সে জিডিটি নোট দিবে, সাথে কেস ডায়েরিতে নোট দিয়ে আরও 15 দিন সময় বৃদ্ধি করতে পারবে। তাহলে দ্বিতীয় ধারায় তাকে আরও কত? 31 ক্লোজ 2-তে তাকে আরও 15 দিন সময় দেওয়া হয়েছে। এখন এই সময়ের মধ্যে যদি তদন্তকারী কর্মকর্তা তদন্ত সম্পূর্ণ না করতে পারে তাহলে তিনি এই যে আদালত অথবা ট্রাইব্যুনালকে কি কারণে তদন্ত সম্পূর্ণ করতে পারেন নাই সেই বিষয়ে একটা লিখিত প্রতিবেদন দাখিল করবেন। এই লিখিত প্রতিবেদন ট্রাইব্যুনাল পর্যালোচনা করিয়া যদি সন্তুষ্ট হন তাহলে এই তদন্তকারী কর্মকর্তাকে আরও 30 দিন সময় দিবে তদন্ত কাজ পরিচালনা করার জন্য। এখন বলা হয়েছে যে এই 30 দিনের মধ্যেও যদি তদন্ত কাজ সম্পূর্ণ করতে না পারে সেক্ষেত্রে কি কারণে তিনি তদন্ত কাজ সম্পূর্ণ করতে পারল না। যদি এই বিষয়টা কোনো প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে হয়ে থাকে বা কোনো সাইবার এক্সপার্টের মতামতের ক্ষেত্রে হয়ে থাকে সেক্ষেত্রে আদালত বা ট্রাইব্যুনাল এই তদন্তকারী কর্মকর্তাকে আরও ন্যূনতম সময় দিবেন। এই ছিল আমাদের 32 ধারা আলোচনা। হচ্ছে 1 নম্বরে বলছে 90 দিন, 2 নম্বরে বলছে 15 দিন, 3 নম্বরে বলছে 30 দিন, 4 নম্বরে বলছে ন্যূনতম সময়। এবার আমরা পড়াবো 33 ধারা, তদন্তকারী কর্মকর্তার ক্ষমতা। ওইখানে 31 ধারায় পড়ছি তদন্ত কে করবে তার ক্ষমতা দিছে, কে কোন কোন সংস্থা তদন্ত করতে পারবে সেই বিষয়ে আলোচনা 31 ধারা। এখন 33 ধারা আছে যে তদন্ত করবে তার ক্ষমতা, অর্থাৎ ওই ব্যক্তি কি ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারবে, অর্থাৎ পুলিশ অফিসার কি ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারবে, এটা হচ্ছে 33 ধারা আলোচনা। 1 নম্বরে বলছে যে তদন্ত করার ক্ষেত্রে পুলিশ অফিসার এই সাইবার অধ্যাদেশের অপরাধের যে কোনো
করতে পারবেন। তাহলে আটক করতে পারবে কত ধারায়? আপনার 33-এর ক্লোজ 1 ধারা মোতাবেক এটা আটক করতে পারবেন। আরে এই যে কলের কারণে তাহলে আটক করতে পারবেন যে কোনো ডিজিটাল ডিভাইস এই অপরাধের সাথে সংযুক্ত, যেমন কম্পিউটার, তারপরে আপনার ল্যাপটপ, তারপরে আপনার মোবাইল, অর্থাৎ ডিজিটাল যে প্রযুক্তি দিয়ে যে অপরাধগুলো করবে সেই অপরাধগুলোর যে আলামতগুলো সেটা তদন্তকারী কর্মকর্তা আটক করতে পারবেন। এটা হচ্ছে আমার কত 33-এর ক্লোজ 1 ধারায় বলছে। 33 ক্লোজ 2 ধারা বলছে যে এই আলামতগুলো যদি কোনো ব্যক্তি বা কোনো সংস্থা বা কোনো কোম্পানির কাছে থাকে তাহলে ওই ব্যক্তি, সংস্থা, কোম্পানিকে এটা হাজির করার জন্য নির্দেশ দিবেন তদন্তকারী কর্মকর্তা। আর 3 নম্বরে বলছে যে এই তদন্ত করাকালে যদি কোনো এক্সপার্ট ওপিনিয়নের প্রয়োজন হয়, যারা এই বিষয়ে পারদর্শী, তারা যদি আন্তর্জাতিকও হয়ে থাকে বা দেশের ভিতরে হয়ে থাকে, তাদের সাহায্য সহযোগিতা নিতে পারবেন। আর 4 যেটা বলছে যে এই যে আলামত জব্দ করলো এই সম্পর্কে ট্রাইব্যুনাল বা আদালতে এর অনুলিপি অর্থাৎ জব্দ তালিকা প্রেরণ করতে হবে। তাহলে আমরা একে পাইলাম কি 33-এর একে পাইলাম যে তদন্তকারী কর্মকর্তা এই ডিজিটাল প্রযুক্তি যেগুলো ব্যবহার করে অপরাধ করেছে সেগুলো আটক করতে পারবেন। 2-এ পাইছি যে কোনো ব্যক্তি বা সংস্থা বা কোম্পানি কোনো ব্যক্তির কাছে এগুলো আছে বা কোনো ব্যক্তি এই বিষয়ে জানে, সেই ব্যক্তিকে সম্মুখে হাজির হওয়ার জন্য নির্দেশ দিবেন। 3-এ বলছে যে এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে যদি কারো সাহায্যের প্রয়োজন হয় তাহলে সে দেশি হোক, আন্তর্জাতিক হোক বা আঞ্চলিক হোক, তাদের সহযোগিতা নিতে পারবেন। আর 4-এ যেটা বলছে 33-এ সেটা হচ্ছে যে আলামত জব্দ করছে সেই আলামতগুলো আদালতে তার জব্দ তালিকা প্রেরণ করবেন। এই ছিল হচ্ছে আমাদের 33 ধারার আলোচনা। 34 ধারা বলছে যে পরোয়ানামূলে তল্লাশি। আমরা পরোয়ানামূলে তল্লাশি ফৌজদারি কার্যবিধিতে করছি, সব আইনে বেশিরভাগ ক্ষেত্রে পরোয়ানামূলে তল্লাশি আছে। অস্ত্র আইনে 25 ধারায় আছে, ফৌজদারি কার্যবিধি আইনে 96, 98, 99 ক 100 ধারায় তল্লাশি অবস্থা আছে, মাদকদ্রব্য আইনে 24 ধারায় আছে, এরকম বিভিন্ন আইনে আছে। এখন আমরা যেটা এই যে সাইবার সুরক্ষা অধ্যাদেশের পরোয়ানামূলে তল্লাশি হচ্ছে কত ধারা? 34 ধারা। এখন 34 ধারা কি বলছে যে আপনার এই সাইবার সুরক্ষা অধ্যাদেশে কোনো অপরাধ করছে, সেই অপরাধের কোনো আলামত কোনো ব্যক্তি, কোম্পানি বা প্রতিষ্ঠানের কাছে আছে, তা উদ্ধার করার জন্য আদালত হইতে আপনার তল্লাশি পরোয়ানা নিয়ে উদ্ধার করতে পারবেন। এটা ছিল হচ্ছে আমাদের 34 ধারার আলোচনা। 35 ধারায় যেটা বলছে সেটা হচ্ছে বিনা পরোয়ানায় তল্লাশি। 34 ধারা হচ্ছে পরোয়ানামূলে তল্লাশি আর 35 ধারা হচ্ছে বিনা পরোয়ানায় তল্লাশি। এখন এই যে বিনা পরোয়ানায় যদি তল্লাশি করতে হয় সেক্ষেত্রে পুলিশ অফিসার কিভাবে বিনা পরোয়ানায় তল্লাশি করবে? সেক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় তল্লাশি করবে হচ্ছে যে সে তার যুক্তিসঙ্গত কারণ উল্লেখ করিয়া সে কোথায় আগে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন, তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করবেন, করে সে যেখানে এই অপরাধ সংক্রান্তে কোনো আলামত আছে সেখানে যাবেন। আগে এই বিষয়গুলো একটু ক্লিয়ার হবেন যে কোনো জায়গায় যদি বিনা পরোয়ানায় তল্লাশি করতে যান অবশ্যই আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে এই বিষয়ে অবগত করতে হবে এবং আপনার জেনারেল ডায়েরিতে এই বিষয়টা লিপিবদ্ধ করতে হবে, তারপরে ওই স্থানে আপনাকে যেতে হবে। এটা কিন্তু তল্লাশির, যে কোনো তল্লাশির নিয়ম কিন্তু এটা। এখন আপনি কি করলেন? ওই স্থানে গেলেন, ওই স্থানে যে এখানে 35-এর ক্লোজ 1-এ বলছে যে ওখানে যে বাড়ির মালিক আছে বা যিনি দখলদার আছেন তার অনুমতি নেবেন। এখন ওই ব্যক্তি যদি আপনাকে অনুমতি দেয় তাহলে তো আপনি তল্লাশি কার্যক্রম শুরু করলেন। আর যদি অনুমতি না দেয় সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের যে বিধানগুলো আছে সেই বিধান অনুসারে আপনি ব্যবস্থা নিতে পারবেন। এটা ছিল হচ্ছে আমাদের 35-এর ক্লোজ 1। 35-এর ক্লোজ 2-এর 1-এর ক্ষতি বলছে এটা, আর ক্ষতি যেটা বলছে সেটা হচ্ছে যে আপনি তল্লাশির জন্য
গৃহে প্রবেশ করলেন বা সেই স্থানে প্রবেশ করলেন, সেখানে যে ধরনের মালামাল আপনি চাচ্ছিলেন ঠিক সেই ধরনের মালামাল পাওয়া গেছে ডিজিটাল ডিভাইস, তাহলে আপনি সেটা জব্দ করবেন এবং একটা জব্দ তালিকা প্রস্তুত করবেন। এখন আপনার গতি যেটা বলছে যে যদি আপনি ওইখানে কোনো ব্যক্তিকে সন্দেহজনক মনে হয় তাহলে আপনি তার দেহ তল্লাশি করতে পারবেন। এখানে দেহ তল্লাশি করা যাবে বিনা পরোয়ানায়। এই যে 35-এর 1-এর ক্লোজ গতে, 1-এর ক্লোজ গতে বলছে যদি আপনার ওই ব্যক্তিকে যদি সন্দেহ মনে হয় তাহলে আপনি তাকে আটক বা গ্রেপ্তারও করতে পারবেন। তাহলে ডিজিটাল অর্থাৎ সাইবার সুরক্ষা আইনে আপনি কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায়ও গ্রেপ্তার করতে পারবেন। এটা কত ধারায় পারবেন? 35 ধারায় বলা আছে। এখন 35-এর ক্লোজ 2-এ বলছে যে আপনি যে আলামত বা যা কিছু পাইলেন এই বিষয়টা আপনি আদালত বা ট্রাইব্যুনালকে এই বিষয়ে অবগত করতে হবে। আর 3-এ যেটা বলছে যে যে ব্যক্তিকে আপনি গ্রেপ্তার করলেন ওই ব্যক্তিকে ওই যে ফৌজদারি কার্যবিধি 61-তে আমরা পড়ে আসছি যে 24 ঘন্টার মধ্যে আদালতে প্রেরণ করতে হবে। এটা ছিল হচ্ছে আমাদের 35 ধারার মোট আলোচনা। তাহলে 35 ধারায় আমরা প্রথমে পাইলাম যে বাড়ির মালিকের অনুমতি নিতে হবে, অনুমতি না দিলে ফৌজদারি কার্যবিধি আইনে যে ব্যবস্থা সেটা গ্রহণ করব। তারপরে পাইলাম কি কতি বলছে যে যা যে মালামাল বলো তার একটা জব্দ তালিকা তৈরি করব। গতি বলছে কোনো ব্যক্তিকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করব। গতি বলছে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার বা আটক করব। 2-এ বলছে এই সম্পর্কে ম্যাজিস্ট্রেট আদালত বা ট্রাইব্যুনালকে অবগত করব। আর 3-এ বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে আদালতে প্রেরণ করতে হবে। এই ছিল আমাদের 35 ধারার আলোচনা। 36 ধারা একটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে তথ্য সংগ্রহ। অর্থাৎ আমরা 34 ধারায় যে আলামত পাইলাম, 35 ধারায় যে আলামত পাইলাম, এই তথ্যগুলো আমি বা এই আলামতগুলো আমি কতদিন সংগ্রহ করে রাখতে পারবো সেই বিষয়ে আলোচনা হচ্ছে আমাদের 36 ধারায়। তো এখানে বলছে যে মহাপরিচালক মহোদয় তিনি এই তদন্তকারী কর্মকর্তাকে এই আলামতের জন্য সর্বোচ্চ তিনি কতদিন সময় দিবেন? 90 দিন সময় দিবেন। আর আদালত বা ট্রাইব্যুনাল এই তথ্য সংগ্রহ করার জন্য তিনি সময় দিবেন আদালত 90 ডবল অর্থাৎ 180 দিন। এখন যদি এমসিকিউ আসে যে তথ্য সংগ্রহ করা যাবে কতদিন পর্যন্ত, মহাপরিচালক কতদিন পর্যন্ত তথ্য সংগ্রহের আদেশ দিবেন? দিল 90 দিন, 180 দিন, 120 দিন, দিল 280 দিন। তাহলে আপনাদের উত্তর হবে 90 দিন। আর যদি বলে আদালত কত দিনের জন্য তথ্য সংগ্রহ করার আদেশ দিবেন, এখানে দিল হচ্ছে আপনার 90 দিন, 180 দিন, 280 দিন, 120 দিন। তাহলে আদালত দিবে 180 দিন। তাহলে আমরা 36 ধারাটা তো ক্লিয়ার। এবার আমরা 37 ধারা পড়াবো। সাধারণ কম্পিউটারের জন্য ব্যাঘাত না ঘটে অর্থাৎ ব্যাহত না ঘটে, অর্থাৎ আপনি যেটা অপরাধ হয়েছে সেই কম্পিউটার জব্দ করতে যে তার আশপাশে যে সাধারণ কম্পিউটারগুলো আছে সেইগুলো যেন কোনো ব্যাঘাত না ঘটে বা ব্যাহত না হয় সেই দিকে কাকে বলছে? তদন্তকারী কর্মকর্তাকে বলছে যে সেই দিকের প্রতি আপনি লক্ষ্য রাখবেন। যে আপনি দেখা গেছে যে একটা জায়গায় 5টা কম্পিউটার আছে, তার মধ্যে একটা কম্পিউটার থেকে আপনার এই সাইবার সুরক্ষা অধ্যাদেশের যে অপরাধগুলো তারই কোনো অপরাধ সংগঠিত করছে। এখন আপনি ওই কম্পিউটারের সাথে বাকি কম্পিউটারগুলো জব্দ করে নিয়ে আসছেন। তো এখানে বলছে না বাকি কম্পিউটারগুলো আপনি জব্দ করে আনতে পারবেন না। অর্থাৎ সাধারণ যে কম্পিউটারগুলো যেখানে কোনো অপরাধ সংগঠিত হয়নি সেই কম্পিউটারগুলো জব্দ করার প্রয়োজন নেই। তবে আবার এখানে আরেকটা কথা বলছে যে এই কম্পিউটারের সাথে যদি ওই কম্পিউটারে কোনো লিঙ্ক থাকে বা কোনো কার্যক্রম থাকে বা কোনো তথ্য যদি ওর ভিতর থাকে সেক্ষেত্রে আপনি ওই সাধারণ কম্পিউটারও জব্দ করে আনতে পারবেন। এই ছিল হচ্ছে আমাদের 37 ধারার আলোচনা। 38 ধারাটা গুরুত্বপূর্ণ একটা ধারা, যে তদন্তকারী কর্মকর্তাকে কি করবে? সাহায্য বা সহযোগিতা করবে। যেমন আমরা অন্যান্য আইনে যেমন ফৌজদারি কার্যবিধি আইনে পড়ছি যে পুলিশকে সাহায্য করবে, তারপর আদার্স অনেক আইনে এরকম পুলিশকে সাহায্য করার কথা বলা হয়েছে। ঠিক এই সাইবার সুরক্ষা অধ্যাদেশেও আমাদের 38 ধারায় যে যদি কোনো
তদন্তকারী কর্মকর্তা কোনো ব্যক্তি বা কোনো কোম্পানি বা কোনো সংস্থার সাহায্য চায়, তাহলে সে সাহায্য করতে বাধ্য। এটা বলা হয়েছে আমাদের 38 ধারা। 39 ধারা যেটা বলছে যে এই যে ব্যক্তি সাহায্য সহযোগিতা করলো, যে বিষয়ে সাহায্য সহযোগিতা করুক, সেই বিষয়টা গোপনীয়তা রক্ষা করতে হবে। অর্থাৎ 39 ধারা মূল আলোচনাটা হচ্ছে গোপনীয়তা রক্ষা করা। যে এখানে কোনো ব্যক্তি বা কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান যদি এই তদন্তকারী কর্মকর্তাকে কোনো তথ্য বা কোনো কিছু দিয়ে সাহায্য করে, তাহলে এই ব্যক্তির বিরুদ্ধে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা দায় করা যাবে না। অর্থাৎ যে ব্যক্তি তদন্তকারী কর্মকর্তাকে সাহায্য করলো, যে ব্যক্তি তদন্ত কর্মকর্তাকে, যে কোম্পানি সহযোগিতা করলো, ওই ব্যক্তি বা ওই কোম্পানি বা ওই সংস্থার বিরুদ্ধে কেউ দেওয়ানি বা ফৌজদারি মামলা দায় করতে পারবেন না। এটা ছিল 39-এর ক্লোজ 1। 39-এর ক্লোজ 2 বলছে যে এই যে ব্যক্তি আমাদেরকে এই সাহায্য করলো, যে বিষয় তার কাছ থেকে আমরা সাহায্য নিলাম, যে কোনো একটা বিষয় সাইবার এক্সপার্ট সে ব্যক্তির কাছ থেকে বলা হলো যে এই বিষয়টা কিভাবে হবে, সে সহযোগিতা করে সে বিষয়টা লক খুলে দিল বা সে আমাদের তথ্যপত্র দিল। পরবর্তীতে যে দেখা গেল সেই ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে বা অপরাধীকে এই বিষয়টা জানিয়ে দিল। অর্থাৎ এখানে বলছে যে ওই ব্যক্তি কাউকে কোনো কিছু বলতে পারবেন না। যে ব্যক্তির কাছ থেকে পুলিশ সাহায্য নিচ্ছে, সেই ব্যক্তি অন্য অপর কোনো ব্যক্তিকে কোনো তথ্য দিয়ে সাহায্য করতে পারবেন না। এখন 1 ও 2 ধারায় যদি কেউ এই ধরনের অপরাধ করে, তার শাস্তি হবে অত্র আইনের 3 ধারায়। তাহলে এটা কি বুঝতে পারছেন যে 1 ধারায় বলছে যে ব্যক্তি পুলিশকে সাহায্য করলো, সেই ব্যক্তির বিরুদ্ধে অন্য কোনো ব্যক্তি দেওয়ানি বা ফৌজদারি মামলা করতে পারবে না। আর 2-এ বলছে যে পুলিশকে যে সাহায্য করলো, সেই পুলিশকে যে তথ্য দিয়ে সাহায্য করছে বা যেটা উদ্ধার করে দিচ্ছে, সেই সম্পর্কে সে কাউকে কিছু বলতে পারবে না। 1 ধারায় যদি কোনো ব্যক্তি ওই ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি বা দেওয়ানি মামলা করে, আর 2 ধারায় যদি ওই ব্যক্তি এই তথ্য যদি কাউকে প্রকাশ করে, তাহলে তার শাস্তি হবে কত ধারায়? এই 3 ধারায়। এটা ছিল হচ্ছে আমাদের 39 ধারা। অর্থাৎ 31 ধারা হতে 39 ধারা পর্যন্ত আমাদের এই যে তদন্তর কার্যাবলী নিয়ে আলোচনা করা। আর এবার 40 থেকে বাকি যেটা, এটা হচ্ছে বিচার কার্যক্রম নিয়ে আলোচনা করা। এখন 40 ধারায় যে কথাটা বলা আছে যে আদালত কোন ধরনের ব্যক্তির মামলা গ্রহণ করবে, বা আদালত বা ট্রাইব্যুনাল কোন ধরনের ব্যক্তির মামলা গ্রহণ করবে এবং বিচার কার্যক্রম করবে। এখন এই 40-এর ক্লোজ 1 ধারা বলছে যিনি সংক্ষুব্ধ ব্যক্তি তো বোঝেন মনে হয়, যে যিনি ভিকটিম, যিনি অপরাধের শিকার হয়েছেন, ওই ব্যক্তির, আর যিনি পুলিশ অফিসার যদি কোনো রিপোর্ট দাখিল করেন, অর্থাৎ সংক্ষুব্ধ ব্যক্তির বা পুলিশ অফিসারের রিপোর্টের উপর ভিত্তি করে ট্রাইব্যুনাল মামলা বিচার কার্যক্রমের জন্য গ্রহণ করবে। অন্য কোনো ব্যক্তির বা অন্য কোনো কোম্পানি বা প্রতিনিধি এই যে সে যদি কোনো অভিযোগ করে, তাহলে সেটা ট্রাইব্যুনাল গ্রহণ করবেন না। তাহলে আমরা 40 ক্লোজ 1-এ পেলাম যে সংক্ষুব্ধ ব্যক্তি, অর্থাৎ মূল যে ভিকটিম, সে যদি আবেদন করে, তাহলে তার এটা আমলে নিবে ট্রাইব্যুনাল। আর আছে পুলিশ যদি কোনো অপরাধের রিপোর্ট দাখিল করে, তাহলে পুলিশের এই রিপোর্ট বা তথ্য আদালত গ্রহণ করবে। এখন আবার 2-এ যেটা বলছে যে এই যে ভিকটিম, সে কোথায় মামলা করার জন্য যাবেন, সে সরাসরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার থানায় এসে মামলা রুজু করতে পারেন। আর যদি কোনো কারণে যদি থানা মামলা রুজু না করে, সেক্ষেত্রে সে আদালত বা ট্রাইব্যুনালে যে মামলা আর্জি করবেন, অর্থাৎ আবেদন দাখিল করবেন। এখন ট্রাইব্যুনাল বা আদালত যদি সন্তুষ্ট হয়, তাহলে তারা মামলা গ্রহণ করবে, অথবা ওই ব্যক্তিকে পুলিশ অফিসারের নিকট প্রেরণ করবে এবং পুলিশ অফিসারকে বলবে যে তার মামলাটা গ্রহণ করার জন্য। যা আমরা নারী শিশু নির্যাতন আইনের 87 গ ধারায় দেখি যে আদালত মামলা রুজু করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়। আর এখানেও এই যে 40 ধারায় আদালত যে এই যে সাইবার সুরক্ষা অধ্যাদেশের কোনো মামলা নেওয়ার জন্য পুলিশ অফিসারকে নির্দেশ দিতে পারেন। এই ছিল হচ্ছে আমাদের 41 ধারার 40 ধারার আলোচনা। তাহলে 40 ধারা মূলত আলোচনা হচ্ছে
যে কোন ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে আদালত বা ট্রাইব্যুনাল মামলা নিবে, আর সেই ব্যক্তি কোথায় কোথায় যে এই মামলার আর্জি বা আবেদন করবেন। এখন আমরা পড়াবো 42 ধারা, না 41 ধারা পড়াবো। আমরা 40 ধারা পড়াইছি এটা, আর 41 ধারা আমাদের মূলত আলোচনা হচ্ছে যে অপরাধের বিচার ও আপিল, অর্থাৎ এই আইনের অধীনে যে ধরনের অপরাধগুলো হবে সে অপরাধগুলোর বিচার কোথায় হবে, অর্থাৎ এখানে যে ট্রাইব্যুনাল গঠন করা হবে সাইবারের, সেই আদালত বা ট্রাইব্যুনালে এর বিচার করা হবে। আর এই বিচারে যে সংক্ষুব্ধ ব্যক্তি হবে, যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হবে, সে কোথায় আপিল করবে, 41 ধারা সেটা বলছে। সে আপিল করবে হচ্ছে এই আপিল বিভাগে, ট্রাইব্যুনালে আপিল বিভাগে সে আপিল করতে পারবেন। তাহলে 41 ধারা হচ্ছে আপনার বিচার কার্যক্রম কোথায় হবে এবং আপিল কোথায় করবে এই বিষয়ে আলোচনা। তাহলে বিচার কার্যক্রম হবে সংক্ষিপ্ত, মানে এই সাইবার সুরক্ষা অধ্যাদেশে যে আদালত বা ট্রাইব্যুনাল হবে সেখানে বিচার কার্যক্রম হবে এবং আপিল বিভাগে সে আপিল করতে পারবে। এটা ছিল হচ্ছে আমাদের 41 ধারার আলোচনা। আর 42 ধারা আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি আইন, সাক্ষ্য আইন ও তথ্য প্রযুক্তি আইন অনুসারে এই বিচার কার্যক্রমগুলো অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে 42 ধারার মূল আলোচনা। তাহলে যদি আসে যে কোন আইনের অধীনে বিচার কার্যক্রম হবে, এখানে দিল টিকা যে আপনার ফৌজদারি কার্যবিধি আইন, তারপরে দিল সাক্ষ্য আইন, তারপরে দিল তথ্য প্রযুক্তি আইন, নিচে দিল ক খ গ সকলেই, বা ক খ গ সকলেই দিল, তাহলে উত্তর হবে ক খ গ সকলেই। এখন আমরা পড়াবো হচ্ছে 43 ধারা। 43 ধারা হচ্ছে সাক্ষ্যগত মূল্য, অর্থাৎ এই যে সাক্ষ্যগুলো আদালতে উপস্থাপন করা হবে, আদালত এটা বিচার কার্যক্রম হিসেবে গ্রহণযোগ্য তা করবে। অর্থাৎ কোন সাক্ষ্যগুলো, আমরা ওই যে বিনা পরোয়ানায় তল্লাশি করে যে আলামত পাইলাম, পরোয়ানামূলে তল্লাশি করে যে আলামত পাইলাম, বা ভিকটিম বা সংক্ষুব্ধ ব্যক্তির নিকট থেকে যদি কোনো আলামত পাওয়া যায়, এই আলামতগুলো সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে। এটা কত দ্বারা, এটা 43 দ্বারায় এই যে সাক্ষ্যগত মূল্যর কথা আলোচনা করা আছে। এবারে আমরা পড়াবো 44 ধারা। 44 ধারা হচ্ছে বিশেষজ্ঞের মতামত, যা আমরা সাক্ষ্য আইনের 45 ধারা পাই, যে বিশেষজ্ঞ একটা মতামত দিবে। আর এই সাইবার সুরক্ষা আইনের যে অপরাধগুলো সেই সম্পর্কে বিশেষজ্ঞ মতামত দিবে হচ্ছে কত ধারায়, 44 ধারায়। অর্থাৎ যে আলামতগুলো সাইবার সুরক্ষা ল্যাবে প্রেরণ করা হবে, সেই ল্যাবে যারা বিশেষজ্ঞ থাকবেন তিনরা যে মতামতটা দিবে সেই মতামতটা গ্রহণযোগ্য হবে হচ্ছে এই কত ধারায়, 44 ধারায়। 45 ধারা বিচার পদ্ধতি। এখন এই বিচার কার্যক্রমটা কিভাবে হবে, এখানে বলছে যে বিচার কার্যক্রমটা ট্রাইব্যুনালে যেদিন থেকে মামলা কার্যক্রম পরিচালনা হবে সেই থেকে কত দিনের মধ্যে বিচার কার্যক্রম সম্পূর্ণ করতে হবে, সেই থেকে আপনার 180 দিনের মধ্যে বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে। অর্থাৎ এই যে আদালত বা ট্রাইব্যুনাল কতদিন সময় পাবে, 180 দিন। এই 180 দিনের মধ্যে যদি বিচার কার্যক্রম সম্পূর্ণ করতে না পারে তাহলে তাদেরকে আরও 90 দিন, অর্থাৎ আদালতকে আরও 90 দিন সময় দেওয়া হবে। এই 90 দিনের মধ্যেও যদি বিচার কার্যক্রম সম্পন্ন না করতে পারে তাহলে তারা কোথায় অবগত করবে, হাইকোর্ট বিভাগকে অবগত করবে যে কি কারণে তারা এই 180 দিন আর 90 দিনের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করতে পারেনি। এটা ছিল আমাদের 45 ধারা। যদি এখানে এমসিকিউ আসে যে বিচার পদ্ধতি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সম্পূর্ণ না করতে পারে সেক্ষেত্রে কাকে অবগত করবে, এখানে দিল মহাপরিচালককে, এখানে দিল সরকারকে, এখানে দিল হাইকোর্ট বিভাগকে, এখানে দিল দায়রা আদালতকে, তাহলে উত্তর হবে হাইকোর্ট বিভাগকে। এটা ছিল আমাদের 45 ধারার আলোচনা। 46 ধারায় যে আলোচনা করা হয়েছে, এই আইনের যে অপরাধগুলো আছে এই অপরাধগুলোর মধ্যে কোন অপরাধগুলো হচ্ছে আমলযোগ্য বা
জামিনযোগ্য কোন অপরাধগুলো হচ্ছে আমলের অযোগ্য বা অজামিনযোগ্য, বা কোন অপরাধগুলো আপোষ মীমাংসাযোগ্য। এটা ছিল আমাদের মূলত 46 ধারা আলোচনা। এখানে 46 ধারা যেটা বলছে যে অত্র আইনে 17, 18, 19, 20, 21, 22, 23 আর 25 ধারার যে অপরাধগুলো, এই অপরাধগুলো হচ্ছে আমলযোগ্য অপরাধ। শুধুমাত্র এখানে 24 ধারাটা বাদ আছে সারসংক্ষেপ, অর্থাৎ 17 থেকে 25 ধারার মধ্যে শুধু 24 ধারা বাদ দিয়ে বাকি যে কটা ধারা আছে সেই ধারাগুলো হচ্ছে আমলযোগ্য অপরাধ। আর বাকি যে ধারাগুলো আছে সেই ধারাগুলো হচ্ছে আমলের অযোগ্য অপরাধ। যেমন 24 ধারা, তারপরে হচ্ছে আমাদের 26 ধারা, 27 ধারা, 28 ধারা, 29 ধারা, 30 ধারা, এইগুলো হচ্ছে আমলের অযোগ্য অপরাধ। এরপরে আমি আপনাদেরকে পড়াবো 47 ধারাটা, বাজেয়াপ্ত। অর্থাৎ এই যে সাইবার সুরক্ষা অধ্যাদেশে কোনো অপরাধের সাথে যদি অন্য কোনো বস্তু বা অন্য কোনো বিষয় থাকে, তাহলে ট্রাইব্যুনাল বা আদালত সেই জিনিসটাকে বাজেয়াপ্ত করার নির্দেশ দিতে পারেন। অর্থাৎ আমরা দেখবেন যে অস্ত্র আইনে যে অস্ত্র নিয়ে যে গাড়িতে যাচ্ছে সেই গাড়িটাকেও বাজেয়াপ্ত করে বা জব্দ তালিকা করে আনা হয়, অথবা যে বাক্সের ভিতর অস্ত্র রাখা হয়েছে ওই বাক্সটাকেও জব্দ করে নেওয়া হয়। তো এখানেও সাইবার সুরক্ষা অধ্যাদেশে 27 ধারা যেটা বলছে যে যদি এই যে কোনো নেটওয়ার্কিং ব্যবস্থা বা কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল এটা ব্যবহার করার সাথে যদি অন্য কোনো যন্ত্র এর সাথে ব্যবহার করা হয় বা কোনো কাঠামো বা পরিকাঠামো ব্যবহার করা হয়, তাহলে সেই বিষয়গুলোকেই জব্দ করে বা বাজেয়াপ্ত করে নিতে পারবে কত ধারায়? 47 ধারায়। আর 48 ধারা যেটা আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে যে এই সাইবারের যে অপরাধগুলো, এটার জন্য আপনারা আঞ্চলিক অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা আঞ্চলিক বা আন্তর্জাতিক পর্যায়েও সহায়তা নিতে পারবেন। অর্থাৎ এই সাইবার অপরাধের কোনো তথ্য যদি আমাদের দেশ থেকে কোনো এক্সপার্ট ওপিনিয়নের মাধ্যমে যদি এটা বাইর করা সম্ভব না হয়, সেক্ষেত্রে আঞ্চলিকভাবে বা আপনার বিদেশি কোনো সংস্থার মাধ্যমে এই তথ্য বা এটা আনার সুযোগ দেওয়া হয়েছে। সেটা হচ্ছে মানে তাদের এক্সপার্ট ওপিনিয়নের মাধ্যমে দেওয়ার কথা বলছে। এটা ছিল আমাদের 48 ধারা। এই ছিল হচ্ছে আমাদের সাইবার সুরক্ষা অধ্যাদেশের 1 থেকে আপনার 48 ধারা পর্যন্ত পুরো আলোচনা। তাহলে আমি এবার সারসংক্ষেপ 31 ধারা থেকে 48 ধারা পর্যন্ত একটু আলোচনা করি। 31 ধারা হচ্ছে তদন্তর ক্ষমতা, অর্থাৎ কে কে তদন্ত করতে পারবে। 32 ধারা বলা হচ্ছে তদন্ত প্রক্রিয়া, এখানে 90 দিন, 15 দিন, 30 দিন আর ন্যূনতম সময় আদালত বা ট্রাইব্যুনাল দিতে পারবে। এটা হচ্ছে 32 ধারার কথা। 33 ধারা হচ্ছে মামলা তদন্তকারী কর্মকর্তা কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারবে। সে যে কোনো জিনিস সাইবার অর্থাৎ ডিজিটাল প্রযুক্তির যে কোনো তথ্য সে আটক করতে পারবে এবং কোনো ব্যক্তি বা সংস্থা বা প্রতিষ্ঠানকে তার সম্মুখে হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারবেন। আর বলা আছে যে এখানে সে কি করতে পারবেন, যে আন্তর্জাতিক বা আঞ্চলিক পর্যায়ে কোনো সহায়তাও নিতে পারবেন। আর যা কিছু উদ্ধার করবে সেই সম্পর্কে আদালত বা ট্রাইব্যুনালকে অবগত করবেন। এটা ছিল 33 ধারার কথা। 34 ধারায় পরোয়ানামূলক তল্লাশি, 35 ধারায় বিনা পরোয়ানায় তল্লাশি, 36 ধারা হচ্ছে তথ্য সংগ্রহ করা, 37 ধারা কোনো সাধারণ কম্পিউটার ব্যাহত করা যাবে না, 38 ধারা আমরা পড়ছি অপরাধ করছে সেক্ষেত্রে আপনার তদন্তকারী কর্মকর্তা সাহায্য চাইলে সাহায্য করতে বাধ্য। কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো সংস্থার কাছে যদি তদন্ত কর্মকর্তা সাহায্য চায় তাহলে সে সাহায্য করতে বাধ্য হচ্ছে 38 ধারায়। 39 ধারা আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে যে এই যে ব্যক্তি তথ্য দিল বা উদ্ধার করে দিল সেই বিষয়টা গোপনীয়তা রক্ষা করবে। অর্থাৎ 39 ধারা হচ্ছে গোপনীয়তা রক্ষা করা। 40 ধারা হচ্ছে কোন কোন ব্যক্তির অপরাধ আমলে নিতে পারবে এবং কিভাবে অপরাধ কার্যক্রমগুলো পরিচালনা হবে। অর্থাৎ সে ব্যক্তি আবেদন করলে থানা কিভাবে ব্যবস্থা নিবে, ট্রাইব্যুনাল কি ব্যবস্থা নিবে, সেই বিষয় হচ্ছে 40 ধারায়
আলোচনা করা আছে। 41 দ্বারা এই যে এই অপরাধের বিচার কার্যক্রম ট্রাইব্যুনালে হবে এবং আপিল বিভাগে সে আপিল করতে পারবে। 42 দ্বারা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইন, সাক্ষ্য আইন আর হচ্ছে তথ্য প্রযুক্তি আইনের মাধ্যমে এর বিচার কার্যক্রম সম্পূর্ণ করবে। 43 দ্বারা হচ্ছে যেগুলো সাক্ষ্য পাইছে সেই সাক্ষ্যগুলো আদালতে গ্রহণযোগ্য হবে এবং এই সাক্ষ্যগুলো ডিজিটাল ভাবে সংরক্ষিত রাখতে হবে। 44 দ্বারা বলছে যারা অর্থাৎ এক্সপার্ট অপিনিয়ন অর্থাৎ যারা বিশেষজ্ঞ তাদের মতামত নিতে হবে 44 দ্বারা। 45 দ্বারা যেটা পড়ছি সেটা হচ্ছে বিচার পদ্ধতি, অর্থাৎ ট্রাইব্যুনাল 180 দিনের মধ্যে বিচার কার্যক্রম সম্পূর্ণ করবে, যদি না পারে 90 দিনের মধ্যে, তারপরেও যদি না পারে হাইকোর্ট বিভাগকে অবগত করবে। 46 দ্বারা আমরা পড়লাম কোনগুলো অপরাধ আমলযোগ্য, কোনগুলো অপরাধ আমলে অযোগ্য বা জামিনযোগ্য বা জামিনের অযোগ্য বা আপোষ মীমাংসাযোগ্য সেই বিষয়ে আলোচনা করা আছে। এটা হচ্ছে 46 দ্বারা। আর 47 দ্বারা যেটা পড়াইছি সেটা হচ্ছে বাজেয়াপ্ত। 48 দ্বারা যেটা পড়াইছি আঞ্চলিক বা বিদেশি সংস্থা কাছ থেকে সাহায্য নিতে পারবে। এই ছিল আমাদের সাইবার প্রযুক্তি আইন নিয়ে আলোচনা।